রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নানামুখী সমালোচনা। ভারতের উড়ন্ত কফিন MiG-21 এর কালো ছায়া বাংলাদেশে। ইয়েমেনে হামলা ইসরায়েলের, পাল্টা হামলা হুথি আর্মির। ব্রিটেন, ফ্রান্স সহ 23 দেশের বিবৃতি, এখনই গাজা যুদ্ধ বন্ধের দাবি। ইউক্রেন জুড়ে আবারও ধ্বংসাত্মক হামলা রাশিয়ার। ঢাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 20 জন নিহত হবার ঘটনায় গুরুতর অনেক প্রশ্ন সামনে এসেছে। এই দুর্ঘটনার মাধ্যমে সামনে এসেছে বাংলাদেশের বিমান বাহিনী সহ গোটা সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র ভাণ্ডারের করুণ চিত্র। পুরনো প্রযুক্তির লক্কর ঝক্কর যুদ্ধ বিমানের মাধ্যমে প্রশিক্ষণের নামে একের পর এক মেধাবী আর সাহসী পাইলটদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উত্থাপন করেছেন সাবেক সেনা কর্মকর্তা, নিরাপত্তা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। কারণ অধিকাংশ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। একই সাথে প্রশ্ন উঠেছে ঢাকার মতো একটি জনবহুল আর ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা নিয়ে। দীর্ঘকাল ধরে ভারতে একের পর এক MiG-21 নামক যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 170 জন পাইলট। সে কারণে ভারতে এই বিমানকে বলা হয় উড়ন্ত কফিন বা বিধবা তৈরির বিমান। বাংলাদেশে 21 জুলাই একটি 7 BGI নামক যে যুদ্ধ বিমানটি প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে, সেটিও সোভিয়েত আমলের তৈরি MiG-21 এর আধুনিক ভার্সন। সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে লাইসেন্স নিয়ে চীন 1966 সাল থেকে তৈরি করছে এই অতিশয় পুরনো মডেলের এই বিমান। MiG-21 এর চীনা ভার্সনের নাম চেংদু J7 বা F7। যদিও MiG-21 এর চীনা ভার্সন অনেক আধুনিক প্রযুক্তিতে সজ্জিত, কিন্তু চীনা ভার্সন J7 বিমানটি মূলত 1950 এবং 1960-এর দশকের MiG-21 এর মডেলের হুবহু অনুকরণে তৈরি। চেংদু J7 এর অ্যারোডাইনামিক পারফরম্যান্স আধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের তুলনায় বেশ পিছিয়ে রয়েছে। চীন এখন পর্যন্ত 2000-এর অধিক F7 বা J7 যুদ্ধ বিমান তৈরি করেছে। এর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক ভার্সন হল বাংলাদেশকে সরবরাহ করা F7 BGI, যার একটি বিমান 21 জুলাই বিধ্বস্ত হল ঢাকার একটি স্কুলে। চীন শুধুমাত্র আলাদাভাবে এই বিমান বাংলাদেশের জন্য তৈরি করেছে। 2013 সালে বাংলাদেশ চীনের কাছ থেকে 16টি F-BGI ভার্সন সংগ্রহ করে। এর আগে 1989 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ চীনের কাছ থেকে 2 দফায় মোট 40টি F7 যুদ্ধ বিমান সংগ্রহ করে। বাংলাদেশ এয়ার ফোর্সে বর্তমানে 35 থেকে 36টি F7 সিরিজের বিমান সক্রিয় রয়েছে। F7 যুদ্ধ বিমান নির্মাতা চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন নামকরা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। ইরান, পাকিস্তান, মিয়ানমার, সুদান, নাইজেরিয়া, নামিবিয়া সহ আরও অনেক দেশ ব্যবহার করে এই যুদ্ধ বিমান। বাংলাদেশ আর্মির কাছে বর্তমানে তুরস্কের বাইরাক্তার ড্রোন এবং TRJ-300 মিসাইল ছাড়া উল্লেখ করার মতো কোনো সমরাস্ত্র নেই। ক্ষুদ্র পিস্তল থেকে শুরু করে বাংলাদেশ আর্মির কাছে নামে মাত্র যেসব সমরাস্ত্র রয়েছে তার প্রায় সবই বিদেশ থেকে কেনা। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান হল রাশিয়ার তৈরি MiG-29 এবং অভিযোগ রয়েছে ভারতের কারণে তাতেও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়নি। বর্তমানে মাত্র 3টি MiG-29 সক্রিয়। ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর নানা ধরনের সমালোচনার ঝড় বইছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ উঠেছে মাফিয়া শাসক শেখ হাসিনা গত 1.5 দশকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। নিজেরা যেমন নির্মাণ করেনি কোনো আধুনিক সমরাস্ত্র, তেমনি বিদেশ থেকেও সংগ্রহ করা হয়নি আধুনিক সমরাস্ত্র। এর কারণ ভারত চায়নি বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী কোনো বাহিনীতে পরিণত হোক। দীর্ঘ 54 বছর হল বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু দীর্ঘ এই সময়ে বাংলাদেশ যুদ্ধ বিমান, মিসাইল সহ কোনো আধুনিক অস্ত্র তৈরি করেনি। এমনকি ভারতের স্বার্থে বিদেশ থেকেও সংগ্রহ করতে দেওয়া হয়নি কোনো আধুনিক অস্ত্র। ভারতের স্বার্থে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন না করায়
দেশটিতে আজ সমরাস্ত্র শিল্প বলতে কিছু নেই, নেই কোনো আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। দেশটির আকাশ আজ সম্পূর্ণ অরক্ষিত। বাংলাদেশ আর্মিতে চলতি বছর বাজেট বরাদ্দের পরিমাণ হল $3.3 বিলিয়ন এবং এর প্রায় সমুদয় অর্থ ব্যয় হয় সংস্থাটি পরিচালনা তথা সেনাদের বেতন ভাতা পেনশন সহ বিভিন্ন খাতে। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটে সমরাস্ত্র নির্মাণ ও সংগ্রহের জন্য তেমন কোনো অর্থ বরাদ্দ রাখা হয় না বললেই চলে। সমরাস্ত্র ক্ষেত্রে বাংলাদেশ আর্মিকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য আজ অবধি নেই দৃশ্যমান কোনো পরিকল্পনা। বিশ্লেষকদের মতে স্বাধীনতার দীর্ঘ 54 বছরে বাংলাদেশ যদি সমরাস্ত্র ক্ষেত্রে নিজের পায়ে দাঁড়ানোর পরিকল্পনা করত, তাহলে বাংলাদেশ আর বিশ্বে একটি শক্তিশালী আর্মি হিসেবে বিবেচিত হতো। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে যদি আধুনিক যুদ্ধ বিমান থাকতো, তাহলে হয়তো এভাবে বারবার বিমান বিধ্বস্ত এড়ানো যেত। বাংলাদেশে অনেকবার বিধ্বস্ত হয়েছে F-7 সিরিজের যুদ্ধ বিমান। 2018 সালে টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় F-7BG প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু। 2008 সালে টাঙ্গাইলের পাহাড়িয়া গ্রামে আবারও একটি F-7BG বিধ্বস্ত হয়ে নিহত হন পাইলট স্কোয়াড্রন লিডার মোর্শেদ। 2015 সালে পতেঙ্গা উপকূলে বিধ্বস্ত হয় একটি F-7MB যুদ্ধ বিমান। নিহত হন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ। 2005 সালে একটি F-7MB বিমান আঘাত করে উত্তরায় একটি বহুতল ভবনে। 2001 সালে একটি F-7B প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মহসিন। 1994 এবং 1998 সালে বিধ্বস্ত হয় দুটি F-7 যুদ্ধ বিমান। এছাড়া 1993 সালে একটি F-5 এবং 2009 সালে চট্টগ্রামের কর্ণফুলীতে একটি F-6 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান সহ 23টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। সোমবার প্রকাশিত এই বিবৃতিতে এখনই গাজা যুদ্ধ বন্ধের দাবি জানানো হয়েছে ইসরায়েলের প্রতি। এতে বলা হয়েছে, ত্রাণ নিতে আসা অনাহারী ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার মাধ্যমে ইসরায়েল ঘৃণ্য বর্বরতার নজির স্থাপন করেছে। ইসরায়েলের এই কাজ মানবতার প্রতি চূড়ান্ত আঘাত এবং ফিলিস্তিনিদের মানবিক মর্যাদাকে অস্বীকার করার শামিল। ত্রাণ নিতে আসা লোকজনকে হত্যা করার মাধ্যমে ফিলিস্তিন সংকটে নতুন গভীরতার দিকে নিয়ে গেছে ইসরায়েল। এদিকে ইসরায়েল আর্মির ট্যাঙ্ক সোমবার প্রথমবারের মতো প্রবেশ করেছে গাজার দার আল বালাহ এলাকায়। সোমবারও ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছে কমপক্ষে 65 ফিলিস্তিনি। গাজার দক্ষিণে খান ইউনিসে সোমবার নিহত হয়েছে এক ইসরায়েলি সেনা। তবে কিভাবে গোলানি ব্রিগেডের এই সেনা নিহত হল সে বিষয়ে কোনো কিছু প্রকাশ করেনি ইসরায়েল আর্মি। সোমবার ইসরায়েল হামলা চালিয়েছে ইয়েমেনের হোদাইদা বন্দরে। জবাবে মঙ্গলবার সকালে ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলে। ইসরায়েল আর্মি দাবি করেছে, ইয়েমেনের ছোড়া মিসাইলটি তারা আকাশে প্রতিহত করেছে। ইয়েমেনের মিসাইল ইসরায়েলের দিকে ছুটে আসার সময় এয়ার রেইড সাইরেন্স বাজানো হয় ইসরায়েলে। রোববার রাতে ইউক্রেন জুড়ে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। 5 শতাধিক ড্রোন ও মিসাইলের সাহায্যে চালানো হয়েছে এই হামলায় রাশিয়া ব্যবহার করেছে বিমান থেকে নিক্ষেপযোগ্য কিনজাল হাইপারসনিক মিসাইল, স্থল, নৌ এবং বিমান থেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সর্বোত্তরে সুমি থেকে শুরু করে দক্ষিণে খারসন, পলটোভা, মিকোলাইভ সহ বিভিন্ন এলাকায় চালানো হয়েছে ধ্বংসাত্মক হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে হামলার তথ্য প্রকাশ করেছে। 21 জুলাই ঢাকার দিয়াবাড়িতে যে ভয়াবহ ঘটনাটি ঘটে গেল তাতে 20 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন 1.5 শতাধিক। এই মর্মান্তিক দুর্ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7BGI জঙ্গি বিমান। কিন্তু এই বিমানটি আসলে কেমন, চলুন জেনে নেওয়া যাক এর পেছনের গল্প। F-7BGI স্বল্পমূল্যের শক্তিশালী যোদ্ধা। F-7BGI হচ্ছে চীনের তৈরি চেংদু J-7 যুদ্ধ বিমানের সবচেয়ে আধুনিক সংস্করণ। মজার ব্যাপার হলো এটি মূলত সোভিয়েত আমলের কিংবদন্তি MiG-21 এর উন্নত চীনা সংস্করণ। MiG-21 এতটাই জনপ্রিয় যে এটি আজও বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত যুদ্ধ বিমানগুলোর একটি। বাংলাদেশ বিমান বাহিনী 2011 থেকে 2013 সালের মধ্যে 16টি F-7BGI যুদ্ধ বিমান হাতে পায়। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী বাংলাদেশের চাহিদা মেটাতে এই সংস্করণটি স্বল্প খরচে তৈরি করা হয়েছিল।
গতি, ক্ষমতা ও প্রযুক্তি। এই যুদ্ধ বিমানটি ঘন্টায় সর্বোচ্চ 2200 কিলোমিটার বা ম্যাক 2.2 গতিতে উঠতে পারে। এটি 17,500 মিটার পর্যন্ত উঁচুতে চলাচল করতে সক্ষম। F7BGI প্রায় 1,500 কেজি ওজন বহন করতে পারে, যার মধ্যে রয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড বোমা, এমনকি জিপিএস গাইডেড বোমাও। এর ককপিটে মাত্র একজন বৈমানিক বসতে পারে। ভেতরে রয়েছে আধুনিক ডিজিটাল ডিসপ্লে, যা বৈমানিককে সব গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এর রাডার সিস্টেমটি TAJ-6F সংস্করণের, যা এটিকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা করে। দুর্ঘটনার কালো ছায়া। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে মোট 36টি F7 যুদ্ধ বিমান রয়েছে, যার বেশিরভাগই F7BGI। এছাড়াও FT-7MB এবং F7BG ভ্যারিয়েন্ট রয়েছে, কিন্তু এই বিমানগুলো কখনো কখনো বিপর্যয়ের কারণ হয়েছে। 21 জুলাই দিয়াবাড়ির ঘটনাটি F7 মডেলের তৃতীয় দুর্ঘটনা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে বিমানটি উড্ডয়নের মাত্র 12 মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। এর আগে 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় একটি F7BG প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল। এরপর 2021 সালের নভেম্বরে চট্টগ্রামের জোকরুহা ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটি F7MB। দুঃখজনকভাবে আগের দুটি ঘটনাতেই দুজন বৈমানিক প্রাণ হারিয়েছিলেন। স্বল্পমূল্যে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া পেলেও এই দুর্ঘটনাগুলো F7BGI মডেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। চীন 2013 সালে এই মডেলের উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর পেছনের কারণ কি কেবল বাজার চাহিদা নাকি নিরাপত্তার প্রশ্ন ছিল, তা নিয়ে জল্পনা থেকে যায়। দিয়াবাড়ির ঘটনাটি শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটি বহু মানুষের জীবনে নেমে আসা এক গভীর শোকের ছায়া। এই বিমানগুলো আকাশসীমা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু যখন তারা নিজেই বিপদের কারণ হয়ে দাঁড়ায়, তখন সত্যিই বেদনাদায়ক এক পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। ভোর হওয়ার ঠিক আগের মুহূর্ত, রাতের অন্ধকার তখনও কাটেনি। আকাশে সুখ তারা মিটিমিটি জ্বলছে, কিন্তু পারস্য উপসাগরের আকাশে তখন বারুদের গন্ধ। ইসরায়েলের আগ্রাসন ইরানের বুকে আঘাত হেনেছে। এ যেন এক বিনা উস্কানির হামলা। শান্ত পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো এই আক্রমণ কোনো সাধারণ ঘটনা নয়, এ ছিল ইচ্ছাকৃত আগ্রাসন। কিন্তু ইরান তারা চুপ করে বসে থাকেনি, জবাব ছিল দাঁত ভাঙা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনের CGTN চ্যানেলে যখন কথা বলেছেন, তার কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা। যুদ্ধ কখনো আমাদের পছন্দ ছিল না, তিনি বলছেন, কিন্তু যদি এটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয় তবে আমরা পুরোপুরি প্রস্তুত। ভাবুন তো, এক শান্ত কূটনীতিবিদ যার কাজ আলোচনার টেবিলে বসা, তার মুখ থেকে এমন কথা। এর মানে কি ইরান কি তাহলে যুদ্ধের জন্য তৈরি? ইসরায়েলের খুব খারাপ ট্র্যাক রেকর্ড নিয়ে সতর্ক করে আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, কোন যুদ্ধবিরতি চুক্তিতে তাদের ভরসা নেই। তাদের সেনারা উচ্চ সতর্কতায় আছে, যে কোনো লঙ্ঘনের জন্য তারা প্রস্তুত। এই যে ইরানের এই অপ্রতিরোধ মনোভাব, এর পেছনের রহস্য কি? ইরানের শক্তির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের আত্মরক্ষার অধিকার। আরাকচি বারবার বলেছেন, ইরান আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করতে বাধ্য হয়েছে। তাদের সেনারা আক্রমণকারীদের সফলভাবে প্রতিহত করেছে, এতটাই সফলভাবে যে ইসরায়েল নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য চাপ দিতে বাধ্য হয়েছে। এটা কি শুধু মুখের কথা, নাকি এর পেছনে আছে এক সুসংগঠিত সামরিক শক্তি? পারমাণবিক আলোচনার প্রসঙ্গে আরাকচি জোর দিয়েছেন রাজনৈতিক ইচ্ছের উপর। ইরান একটি ভারসাম্যপূর্ণ জয় জয় সমাধান চায়। তাদের পারমাণবিক কর্মসূচি যে সম্পূর্ণ শান্তিপূর্ণ, সে বিষয়ে তারা অনড়। 2015 সালের PF+1 গ্রুপের সাথে হওয়া পারমাণবিক চুক্তি এর প্রমাণ। এই চুক্তির ফলে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি অসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ রয়েছে। ইরান এই চুক্তিকে সম্মান করে চলেছে, কিন্তু বর্তমান উত্তেজনার কারণ কি? আরাকচি স্পষ্টতই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফাভাবে চুক্তি থেকে প্রত্যাহারে বর্তমান সংকটের মূল। এ যেন এক পুরনো ক্ষত যা নতুন করে দগ্ধ হয়ে উঠেছে। কূটনৈতিক সমাধানের পথই একমাত্র উপায় বলে তিনি জোর দিয়েছেন। তবে শর্ত একটাই, অপর পক্ষকে তাদের সামরিক এজেন্ডা ত্যাগ করতে হবে এবং ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। আর শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতি, সেগুলো হবে ভয়াবহ পরিবেশগত দুর্যোগ, যা হবে তীব্র ও অমার্জনীয়। এই উত্তেজনার মধ্যে ইরান আঞ্চলিক মিত্রদের দিকে হাত বাড়িয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থা SCO এর সদস্য দেশগুলো, বিশেষ করে চীনের সমর্থনের জন্য আরাকচি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং আসন্ন SCO শীর্ষ সম্মেলনে ব্যাপক রাজনৈতিক সমর্থনের আশা ইঙ্গিত দেয় যে ইরান শুধু সামরিক শক্তিতেই নয়, কূটনৈতিক ময়দানেও নিজেদের অবস্থান সুসংহত করতে বদ্ধপরিকর। SCO ইরানকে সমর্থন করে আগ্রাসনকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। এটা ইরানের জন্য এক বিরাট কূটনৈতিক জয়।
আরাকচির এই বক্তব্য কেবল একটি সতর্কবার্তা নয়, এটি ইরানের আত্মবিশ্বাস ও শক্তিরও বহিঃপ্রকাশ। তাদের অপ্রতিরোধ্য সামরিক প্রস্তুতি, দৃঢ় কূটনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক সমর্থন সবকিছু চলেছে। কিন্তু বর্তমান উত্তেজনার কারণ কি? আরাকচি স্পষ্টতই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফাভাবে চুক্তি থেকে প্রত্যাহারে বর্তমান সংকটের মূল এ জায়গা এক পুরনো মন্তব্য হয়ে উঠেছে। কূটনৈতিক সমাধানের পথই একমাত্র উপায় বলে তিনি জোর দিয়েছেন। তবে শর্ত একটাই, অপর পক্ষকে তাদের সামরিক এজেন্ডা ত্যাগ করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। আর শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতি সেগুলো হবে ভয়াবহ পরিবেশগত দুর্যোগ, যা হবে তীব্র ও অমার্জনীয়। এই উত্তেজনার মধ্যে ইরান আঞ্চলিক মিত্রদের দিকে হাত বাড়িয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থা SCO এর সদস্য দেশগুলো বিশেষ করে চীনের সমর্থনের জন্য আরাকচি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং আসন্ন SCO শীর্ষ সম্মেলনে ব্যাপক রাজনৈতিক সমর্থনের আশা ইঙ্গিত দেয় যে ইরান শুধু সামরিক শক্তিতেই নয়, কূটনৈতিক ময়দানেও নিজেদের অবস্থান সুসংহত করতে বদ্ধপরিকর। SCO ইরানকে সমর্থন করে আগ্রাসনকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। এটা ইরানের জন্য এক বিরাট কূটনৈতিক জয়। আরাকচির এই বক্তব্য কেবল একটি সতর্কবার্তা নয়, এটি ইরানের আত্মবিশ্বাস ও শক্তিরও বহিঃপ্রকাশ। তাদের অপ্রতিরোধ্য সামরিক প্রস্তুতি, দৃঢ় কূটনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক সমর্থন সবকিছু মিলে এক নতুন ইরানকে দেখা যাচ্ছে। তারা যুদ্ধের উস্কানি দিচ্ছে না, কিন্তু যুদ্ধ যদি তাদের উপর চাপিয়ে দেওয়া হয় তবে তারা প্রস্তুত। এ যেন এক শান্ত সমুদ্র যা তার গভীরে বিপুল শক্তি ধারণ করে আছে। কখন সেই শক্তি ফেটে পড়বে তা বলা কঠিন, তবে এটা স্পষ্ট, ইরান এখন আর সেই দেশ নয় যাকে সহজে দাবিয়ে রাখা যাবে। তারা নিজেদের অধিকার রক্ষায় যে কোনো মূল্যে লড়তে। মার্কিন প্যাট্রিয়ট ব্যর্থ, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানল আল উদেইদ ঘাঁটিতে। প্রায় 20 দিনের নীরবতা আর অস্বীকৃতির পর অবশেষে সত্য প্রকাশ পেল। কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদেইদে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে। মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়, যা এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র গোপন রেখেছিল। স্যাটেলাইট ছবি প্রকাশের পর পেন্টাগন এই ঘটনা স্বীকার করতে বাধ্য হয়েছে। গত 23 জুন 2025 তারিখে ইরান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলা ছিল ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ। ইরান এই অভিযানকে বিজয়ের আগমন নাম দিয়েছিল এবং হামলা চালানোর আগেই কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পূর্ব সতর্কীকরণ দিয়েছিল। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল নিশ্চিত করেছেন যে 23 জুন আল উদেইদ বিমান ঘাঁটিতে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বাকি ক্ষেপণাস্ত্রগুলি মার্কিন ও কাতারি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছিল। সৌভাগ্যবশত এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্যাটেলাইট চিত্রে ঘাঁটির নির্দিষ্ট স্থানাঙ্কে কালো চিহ্ন দেখা গেছে, যা ক্ষেপণাস্ত্র আঘাত হানার প্রমাণ। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে ঘাঁটির ভেতরে মোতায়েন করা মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারেনি। গোপন রাখার চেষ্টা আর সত্যের প্রকাশ। প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতার এই হামলার বিষয়ে সম্পূর্ণ ভিন্ন বার্তা দিয়েছিল। তারা দাবি করেছিল যে সমস্ত ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং কোনো উল্লেখযোগ্য ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। 2020 সালে ইরাকের আল আসাদ ঘাঁটিতে ইরানের হামলার সময়ও একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন প্রথমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করা হলেও পরে আহতদের সংখ্যা স্বীকার করা হয়। আল উদেইদের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেল। গত 10 জুলাই 2025 তারিখে ইরান ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা যায় যে ঘাঁটির একটি রেডম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। প্যাট্রিয়টের ব্যর্থতার কারণ কি? যদিও বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার ক্ষেত্রে প্যাট্রিয়ট সিস্টেমের সাফল্য তার কার্যকারিতাকে তুলে ধরে, তবে একটি ক্ষেপণাস্ত্রকে থামাতে না পারা আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো সামনে এনেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর এড়িয়ে আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানল তার সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবে কিছু সম্ভাব্য কারণ ধারণা করা হচ্ছে। কৌশলগত বিষয় এবং উন্নত প্রযুক্তি। ইরান হয়তো রাডার এড়িয়ে যাওয়া প্রযুক্তি বা কৌশলগত দক্ষতা সম্পন্ন উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তারা এমন একটি পথ বা সময় বেছে নিয়েছে যা প্যাট্রিয়ট সিস্টেমের জন্য বাধা দেওয়া কঠিন ছিল। একাধিক লক্ষ্যবস্তু। যদি ক্ষেপণাস্ত্রটি একটি সমন্বিত আক্রমণের অংশ হয়ে থাকে, তাহলে প্যাট্রিয়ট সিস্টেম হয়তো একাধিক লক্ষ্যবস্তু দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছিল, যার ফলে একটি ক্ষেপণাস্ত্র পিছলে যেতে পারে। পূর্ব সতর্কতা। ইরানের পূর্ব সতর্কতা যদিও কূটনৈতিক,
প্রতিরক্ষার প্রতিক্রিয়ার সময় কমানোর জন্য ব্যবহার করা হতে পারে। অপারেশনাল বা প্রযুক্তিগত চ্যালেঞ্জ। প্যাট্রিয়ট সিস্টেমে অপারেশনাল বা প্রযুক্তিগত ত্রুটি অথবা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারি বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব থাকতে পারে। প্যাট্রিয়ট ত্রুটিহীন নয়, বিশেষ করে কম ট্রাজেক্টরি বা রাডার প্রতি ব্যবস্থা সহ আধুনিক ক্ষেপণাস্ত্রগুলির বিরুদ্ধে। রাডার কভারেজের ফাঁক। রাডার কভারেজের একটি অস্থায়ী ফাঁক বা ট্র্যাকিং সফটওয়্যারের ত্রুটিও ক্ষেপণাস্ত্রটিকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। আল উদেইদ ঘাঁটির গুরুত্ব। আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি। 1996 সাল থেকে মার্কিন বাহিনী এই ঘাঁটি ব্যবহার করছে। কাতারের রাজধানী দোহার প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ঘাঁটিতে প্রায় 10,000 মার্কিন সেনা এবং কাতারের বিমান বাহিনী, যুক্তরাজ্য ও অন্যান্য মিত্রবাহিনীর সদস্যরা রয়েছে। এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ড অভিযানের জন্য একটি প্রাথমিক কেন্দ্র হিসেবে কাজ করে, যা আফগানিস্তান, ইরাক এবং সিরিয়ার মতো অঞ্চলে বিমান এবং সরবরাহ মিশনগুলিকে সমর্থন করে। 2024 সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতার ঘাঁটিতে মার্কিন উপস্থিতি আরো 1 দশকের জন্য বাড়ানোর জন্য একটি চুক্তি স্বাক্ষর করে, যা এর কৌশলগত গুরুত্ব তুলে ধরে। ঘাঁটির একটি গুরুত্বপূর্ণ অংশ হল রেডন, যা মডার্নাইজড ইন্টারন্যাশনাল টার্মিনাল (MET) স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাকে রক্ষা করে। এই সিস্টেমটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে এই ধরনের প্রথম এবং সামরিক কর্মী ও কমান্ডের মধ্যে নিরাপত্তা যোগাযোগ নিশ্চিত করে। ইরানের সামরিক বাহিনীর কড়া হুঁশিয়ারি, ভুল করলে আরো কঠিন জবাব দেব। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা পশ্চিম এশিয়া এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। তিনি ইরানের মহাকাশ বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবং প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটি মহাকাশ বাহিনীর ধারালো তরবারি ছিল, যা ঐশ্বরিক সহায়তার মাধ্যমে শত্রুদের মাথা এবং তাদের হাত কেটে ফেলতে সক্ষম হয়েছিল। 13 থেকে 25 জুনের মধ্যে তীব্র ইসরায়েলি বিমান হামলায় ইরান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এর জবাবে ইরান দ্রুত এবং জোরালো পাল্টা আক্রমণ চালায়, যার নাম দেওয়া হয় অপারেশন ট্রু প্রমিস 3। এই অভিযানে ইসরায়েলের সামরিক, গোয়েন্দা এবং শিল্প লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরান, যার ফলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখানেই গল্পের মোড় ঘুরে যায়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর যখন আমেরিকা যুদ্ধে নামার হুমকি দেয়, তখন ইরান পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকান বিমান ঘাঁটি আল উদেইদে হামলা চালায়। এটি কেবল ইসরায়েলকে নয়, আমেরিকাকেও একটি কড়া বার্তা দেয়। জেনারেল মুসাভি উল্লেখ করেছেন যে 1980-এর দশকে ইরাক চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় অ্যারোস্পেস ফোর্সের প্রতিশোধ তাদের পাল্টা হামলার চেয়ে অনেক বেশি ছিল। অর্থাৎ সে সময় ইরান যতটা শক্তিশালী ছিল, এখন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এই বাহিনী তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা এবং ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রমাণ করেছে। তাদের আঙুল ট্রিগারে রাখার নীতি তাদের অবিচল প্রতিজ্ঞার ইঙ্গিত দেয়। ভবিষ্যতের হুমকি, আরো শক্তিশালী প্রতিশোধের অপেক্ষা। মুসাভির হুঁশিয়ারি কেবল অতীত সাফল্যের প্রশংসা নয়, ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট হুমকি। তিনি স্পষ্ট বলেছেন, যদি শত্রু আরেকটি ভুল করে, তাহলে আমাদের সেনারা আরো শক্তিশালী প্রতিশোধ প্রদানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই কথাগুলি থেকে বোঝা যায় ইরান কোনো রকম আপোষ করতে রাজি নয় এবং তাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এক ঝিরে দুই পাখি। এখানেই আসে গল্পের আসল টুইস্ট। ইরান কি শুধুই ইসরায়েলকে নয়, আমেরিকাকেও একই সাথে বার্তা দিতে চাইছে? আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা কি সেই বার্তারই অংশ? এটি কি বিশ্বকে বোঝাতে চাইছে যে ইরানকে উস্কে দিলে তার পরিণতি ভালো হবে না? অনেকেই বলছেন ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব আরো বাড়াতে চাইছে এবং এই হামলা সেই লক্ষ্যেরই একটি অংশ। ইসরায়েলের দাবি, তারা ইরানের সামরিক কমান্ড, পরমাণু বিজ্ঞানী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর হামলা চালিয়েছে, কারণ তাদের মতে ইরান ইসরায়েলকে ধ্বংসের জন্য এগিয়ে যাচ্ছিল এবং পারমাণবিক অস্ত্রায়নের পর্যায়ে পৌঁছানোর খুব কাছাকাছি ছিল। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরান বলছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যদিও আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা এবং উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হানে। তারা 500-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় 1100 ড্রোন ছড়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে। এসব হামলায় 28 জন নিহত ও 3000-এর বেশি মানুষ আহত হন বলে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল সূত্রে জানানো হয়। এই হামলাগুলোর মধ্যে 36টি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন জনবসতিতে সরাসরি আঘাত হানে। এতে 2305টি বাড়ি, 2টি বিশ্ববিদ্যালয়, একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় এবং 13,000-এর বেশি মানুষ ঘরছাড়া হয়ে পড়ে। ইসরায়েলের কিছু প্রধান দুর্বলতা এবং ইরানের সামরিক কৌশলের একটি নতুন দিক। ইসরায়েলের ভূখণ্ডগত দুর্বলতা। একটি ছোট দেশ, বড় বিপদ। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি দেশের আকার কিভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে?
ইসরায়েলের ক্ষেত্রে এই ছোট আকারই তার সবচেয়ে বড় দুর্বলতা। ভৌগোলিকভাবে ইসরায়েল ইরানের চেয়ে প্রায় 75 গুণ ছোট। এই বিশাল আকারের পার্থক্য ইসরায়েলের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনে। করুন একটি ছোট বাড়ি যেখানে লুকানোর খুব বেশি জায়গা নেই। ইসরায়েলের অবস্থাও ঠিক তেমন। এর সীমিত আয়তনের কারণে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা যে কোনো ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যেই তার লক্ষ্যে পৌঁছাতে পারে। এর মানে হলো তাদের কাছে ক্ষেপণাস্ত্র শনাক্ত করা, সতর্কতা জারি করা বা এমনকি জনগণকে সরিয়ে নেওয়ার জন্য সময় থাকে খুবই কম। এই সময় সংকটই ইসরায়েলের জন্য এক বড় চ্যালেঞ্জ। ওকে ইরানের বিশাল আকার তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক জায়গায় লুকিয়ে রাখতে সাহায্য করে। এর ফলে ইসরায়েলের পক্ষে প্রতিটি ক্ষেপণাস্ত্রের গুদাম খুঁজে বের করে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রাখেনি, বরং সুরক্ষিত স্থানেও স্থাপন করেছে। এর ফলস্বরূপ ইসরায়েলি হামলাগুলো দ্রুত সমস্ত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষমতাকে অকার্যকর করতে পারে না, যা তাদের জন্য একটি ধারাবাহিক হুমকি হয়ে দাঁড়ায়। এবং কৌশল অসম যুদ্ধ। এই সামরিক সংঘাতের আর্থিক দিকটি আরো আশ্চর্যজনক। একটি একক দিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের খরচ হয়েছে $200 মিলিয়ন বেশি, যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF খরচ করেছে $1 বিলিয়ন। অর্থাৎ ইরান যত টাকা খরচ করেছে, ইসরায়েল তার 5 গুণ বেশি খরচ করেছে নিজেদের রক্ষা করতে। বিশ্লেষণ করলে দেখা যায় ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $2.5 মিলিয়ন, ডেভিডের স্লিং এর দাম প্রায় $1 মিলিয়ন এবং আয়রন ডোম ক্ষেপণাস্ত্রের দাম $20,000 থেকে $1 লাখ। এর বিপরীতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম মাত্র $2 লাখ এবং ড্রোনগুলোর দাম $20,000 থেকে $50,000। এই খরচ বৈষম্য ইসরায়েলের জন্য একটি দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে। কিন্তু এখানেই একটি টুইস্ট আছে। ইরান শুধু সস্তা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই থেমে নেই। তাদের একটি কার্যকর কৌশল হলো মোবাইল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লঞ্চার ব্যবহার করা। তারা নির্দিষ্ট স্থানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপর নির্ভর করে না, কারণ সেগুলো সহজেই হামলার লক্ষ্য হতে পারে। এর পরিবর্তে তারা ছোট পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে ট্রাকে স্থাপন করে, যা তাদের দ্রুত হামলা চালিয়ে স্থান পরিবর্তন করতে সাহায্য করে ধরা পড়ার আগেই। এই পদ্ধতিটি ইসরায়েলের জন্য প্রতিরক্ষামূলক হামলা চালানো অনেক কঠিন করে তোলে। 21 জুলাই ঢাকার দিয়াবাড়িতে যে ভয়াবহ ঘটনাটি ঘটে গেল, তাতে 20 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন 150 শতাধিক। এই মর্মান্তিক দুর্ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI জঙ্গি বিমান। কিন্তু এই বিমানটি আসলে কেমন, চলুন জেনে নেওয়া যাক এর পেছনের গল্প। F-7 BGI স্বল্পমূল্যের শক্তিশালী যোদ্ধা। F-7 BGI হচ্ছে চীনের তৈরি চেংদু J-7 যুদ্ধ বিমানের সবচেয়ে আধুনিক সংস্করণ। মজার ব্যাপার হলো এটি মূলত সোভিয়েত আমলের কিংবদন্তি MiG-21 এর উন্নত চীনা সংস্করণ। MiG-21 এতটাই জনপ্রিয় যে এটি আজও বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত যুদ্ধ বিমানগুলোর একটি। বাংলাদেশ বিমান বাহিনী 2011 থেকে 2013 সালের মধ্যে 16টি F-7 BGI যুদ্ধ বিমান হাতে পায়। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী বাংলাদেশের চাহিদা মেটাতে এই সংস্করণটি স্বল্প খরচে তৈরি করা হয়েছিল। গতি, ক্ষমতা ও প্রযুক্তি। এই যুদ্ধ বিমানটি ঘন্টায় সর্বোচ্চ 2200 কিলোমিটার বা ম্যাক 2.2 গতিতে উঠতে পারে। এটি 17,500 মিটার পর্যন্ত উঁচুতে চলাচল করতে সক্ষম। F-7 BGI প্রায় 1,500 কেজি ওজন বহন করতে পারে, যার মধ্যে রয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড বোমা, এমনকি GPS গাইডেড বোমাও। এর ককপিটে মাত্র একজন বৈমানিক বসতে পারে। ভেতরে রয়েছে আধুনিক ডিজিটাল ডিসপ্লে, যা বৈমানিককে সব গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এর রাডার সিস্টেমটি TAJ-6F সংস্করণের, যা এটিকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা করে। দুর্ঘটনার কালো ছায়া। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে মোট 36টি F-7 যুদ্ধ বিমান রয়েছে, যার বেশিরভাগই F-7 BGI। এছাড়াও FT-7MB এবং F-7 BG ভ্যারিয়েন্টও রয়েছে, কিন্তু এই বিমানগুলো কখনো কখনো বিপর্যয়ের কারণ হয়েছে। 21 জুলাই দিয়াবাড়ির ঘটনাটি F-7 মডেলের তৃতীয় দুর্ঘটনা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে বিমানটি উড্ডয়নের মাত্র 12 মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। এর আগে 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় একটি F-7 BG প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল। এরপর 2021 সালের নভেম্বরে চট্টগ্রামের জোকরুহা ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটি F-7MB। দুঃখজনকভাবে আগের দুটি ঘটনাতেই দুজন বৈমানিক প্রাণ হারিয়েছিলেন।
স্বল্পমূল্যে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া পেলেও এই দুর্ঘটনাগুলো F7 BGI মডেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। চীন 2013 সালে এই মডেলের উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর পেছনের কারণ কি কেবল বাজার চাহিদা নাকি নিরাপত্তার প্রশ্নও ছিল তা নিয়ে জল্পনা থেকে যায়। দিয়াবাড়ির ঘটনাটি শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটি বহু মানুষের জীবনে নেমে আসা এক গভীর শোকের ছায়া। এই বিমানগুলো আকাশসীমা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু যখন তারা নিজেই বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন সত্যিই বেদনাদায়ক এক পরিস্থিতি তৈরি হয়। এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। ভোর হওয়ার ঠিক আগের মুহূর্ত, রাতের অন্ধকার তখনও কাটেনি, আকাশে শুক তারা মিটিমিটি জ্বলছে, কিন্তু পারস্য উপসাগরের আকাশে তখন বারুদের গন্ধ। ইসরায়েলের আগ্রাসন ইরানের বুকে আঘাত হেনেছে। এ যেন এক বিনা উস্কানির হামলা। শান্ত পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো এই আক্রমণ কোনো সাধারণ ঘটনা নয়, এ ছিল ইচ্ছাকৃত আগ্রাসন। কিন্তু ইরান তারা চুপ করে বসে থাকেনি, জবাব ছিল দাঁত ভাঙা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনের CGTN চ্যানেলে যখন কথা বলেছেন, তার কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা। যুদ্ধ কখনো আমাদের পছন্দ ছিল না, তিনি বলছেন, কিন্তু যদি এটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তবে আমরা পুরোপুরি প্রস্তুত। ভাবুন তো, এক শান্ত কূটনীতিবিদ যার কাজ আলোচনার টেবিলে বসা, তার মুখ থেকে এমন কথা। এর মানে কি? ইরান কি তাহলে যুদ্ধের জন্য তৈরি? ইসরায়েলের খুব খারাপ ট্র্যাক রেকর্ড নিয়ে সতর্ক করে আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, কোন যুদ্ধবিরতি চুক্তিতে তাদের ভরসা নেই। তাদের সেনারা উচ্চ সতর্কতায় আছে, যে কোনো লঙ্ঘনের জন্য তারা প্রস্তুত। এই যে ইরানের এই অপ্রতিরোধ মনোভাব, এর পেছনের রহস্য কি? ইরানের শক্তির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের আত্মরক্ষার অধিকার। আরাকচি বারবার বলেছেন, ইরান আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করতে বাধ্য হয়েছে। তাদের সেনারা আক্রমণকারীদের সফলভাবে প্রতিহত করেছে, এতটাই সফলভাবে যে ইসরায়েল নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য চাপ দিতে বাধ্য হয়েছে। এটা কি শুধু মুখের কথা, নাকি এর পেছনে আছে এক সুসংগঠিত সামরিক শক্তি? পারমাণবিক আলোচনার প্রসঙ্গে আরাকচি জোর দিয়েছেন রাজনৈতিক ইচ্ছের উপর। ইরান একটি ভারসাম্যপূর্ণ জয় জয় সমাধান চায়। তাদের পারমাণবিক কর্মসূচি যে সম্পূর্ণ শান্তিপূর্ণ সে বিষয়ে তারা অনড়। 2015 সালের PF+1 গ্রুপের সাথে হওয়া পারমাণবিক চুক্তি এর প্রমাণ। এই চুক্তির ফলে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি অসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ রয়েছে। ইরান এই চুক্তিকে সম্মান করে চলেছে, কিন্তু বর্তমান উত্তেজনার কারণ কি? আরাকচি স্পষ্টতই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফাভাবে চুক্তি থেকে প্রত্যাহারে বর্তমান সংকটের মূল। এ যেন এক পুরনো ক্ষত যা নতুন করে দগ্ধ হয়ে উঠেছে। কূটনৈতিক সমাধানের পথই একমাত্র উপায় বলে তিনি জোর দিয়েছেন। তবে শর্ত একটাই, অপর পক্ষকে তাদের সামরিক এজেন্ডা ত্যাগ করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। আর শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতি, সেগুলো হবে ভয়াবহ পরিবেশগত দুর্যোগ, যা হবে তীব্র ও অমার্জনীয়। এই উত্তেজনার মধ্যেই ইরান আঞ্চলিক মিত্রদের দিকে হাত বাড়িয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থা SCO এর সদস্য দেশগুলো, বিশেষ করে চীনের সমর্থনের জন্য আরাকচি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং আসন্ন SCO শীর্ষ সম্মেলনে ব্যাপক রাজনৈতিক সমর্থনের আশা ইঙ্গিত দেয় যে ইরান শুধু সামরিক শক্তিতেই নয়, কূটনৈতিক ময়দানেও নিজেদের অবস্থান সুসংহত করতে বদ্ধপরিকর। SCO ইরানকে সমর্থন করে আগ্রাসনকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। এটা ইরানের জন্য এক বিরাট কূটনৈতিক জয়। আরাকচির এই বক্তব্য কেবল একটি সতর্কবার্তা নয়, এটি ইরানের আত্মবিশ্বাস ও শক্তিরও বহিঃপ্রকাশ। তাদের অপ্রতিরোধ সামরিক প্রস্তুতি, দৃঢ় কূটনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক সমর্থন সবকিছু মিলে এক নতুন ইরানকে দেখা যাচ্ছে। তারা যুদ্ধের উস্কানি দিচ্ছে না, কিন্তু যুদ্ধ যদি তাদের উপর চাপিয়ে দেওয়া হয় তবে তারা প্রস্তুত। এ যেন এক শান্ত সমুদ্র যা তার গভীরে বিপুল শক্তি ধারণ করে আছে। কখন সেই শক্তি ফেটে পড়বে তা বলা কঠিন, তবে এটা স্পষ্ট, ইরান এখন আর সেই দেশ নয় যাকে সহজে দাবিয়ে রাখা যাবে। তারা নিজেদের অধিকার রক্ষায় যে কোনো মূল্যে লড়তে। মার্কিন প্যাট্রিয়ট ব্যর্থ, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানল আল উদেইদ ঘাঁটিতে। প্রায় 20 দিনের নীরবতা আর অস্বীকৃতির পর অবশেষে সত্য প্রকাশ পেল। কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদেইদে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে। মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়, যা এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র গোপন রেখেছিল। স্যাটেলাইট ছবি প্রকাশের পর পেন্টাগন এই ঘটনা স্বীকার করতে বাধ্য হয়েছে। গত 23 জুন 2025 তারিখে ইরান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলা ছিল ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ।
ইরান এই অভিযানকে বিজয়ের আগমন নাম দিয়েছিল এবং হামলা চালানোর আগেই কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পূর্ব সতর্কীকরণ দিয়েছিল। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল নিশ্চিত করেছেন যে 23 জুন আল উদেইদ বিমান ঘাঁটিতে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বাকি ক্ষেপণাস্ত্রগুলি মার্কিন ও কাতারি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছিল। সৌভাগ্যবশত এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্যাটেলাইট চিত্রে ঘাঁটির নির্দিষ্ট স্থানাঙ্কে কালো চিহ্ন দেখা গেছে, যা ক্ষেপণাস্ত্র আঘাত হানার প্রমাণ। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে ঘাঁটির ভেতরে মোতায়েন করা মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারেনি। গোপন রাখার চেষ্টা আর সত্যের প্রকাশ। প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতার এই হামলার বিষয়ে সম্পূর্ণ ভিন্ন বার্তা দিয়েছিল। তারা দাবি করেছিল যে সমস্ত ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং কোনো উল্লেখযোগ্য ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। 2020 সালে ইরাকের আল আসাদ ঘাঁটিতে ইরানের হামলার সময়ও একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন প্রথমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করা হলেও পরে আহতদের সংখ্যা স্বীকার করা হয়। আল উদেইদের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেল। গত 10 জুলাই 2025 তারিখে ইরান ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা যায় যে ঘাঁটির একটি রেডম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। প্যাট্রিয়টের ব্যর্থতার কারণ কি? যদিও বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার ক্ষেত্রে প্যাট্রিয়ট সিস্টেমের সাফল্য তার কার্যকারিতাকে তুলে ধরে, তবে একটি ক্ষেপণাস্ত্রকে থামাতে না পারা আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো সামনে এনেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর এড়িয়ে আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানল তার সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবে কিছু সম্ভাব্য কারণ ধারণা করা হচ্ছে। কৌশলগত বিষয় এবং উন্নত প্রযুক্তি। ইরান হয়তো এড়িয়ে যাওয়া প্রযুক্তি বা কৌশলগত দক্ষতা সম্পন্ন উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তারা এমন একটি পথ বা সময় বেছে নিয়েছে যা প্যাট্রিয়ট সিস্টেমের জন্য বাধা দেওয়া কঠিন ছিল। একাধিক লক্ষ্যবস্তু। যদি ক্ষেপণাস্ত্রটি একটি সমন্বিত আক্রমণের অংশ হয়ে থাকে, তাহলে প্যাট্রিয়ট সিস্টেম হয়তো একাধিক লক্ষ্যবস্তু দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছিল, যার ফলে একটি ক্ষেপণাস্ত্র পিছলে যেতে পারে। পূর্ব সতর্কতা। ইরানের পূর্ব সতর্কতা যদিও কূটনৈতিক প্রতিরক্ষার প্রতিক্রিয়ার সময় কমানোর জন্য ব্যবহার করা হতে পারে। অপারেশনাল বা প্রযুক্তিগত চ্যালেঞ্জ। প্যাট্রিয়ট সিস্টেমে অপারেশনাল বা প্রযুক্তিগত ত্রুটি অথবা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারি বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব থাকতে পারে। প্যাট্রিয়ট ত্রুটিহীন নয়, বিশেষ করে কম ট্রাজেক্টরি বা রাডার প্রতি ব্যবস্থা সহ আধুনিক ক্ষেপণাস্ত্রগুলির বিরুদ্ধে। রাডার কভারেজের ফাঁক। রাডার কভারেজের একটি অস্থায়ী ফাঁক বা ট্র্যাকিং সফটওয়্যারের ত্রুটিও ক্ষেপণাস্ত্রটিকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। আল উদেইদ ঘাঁটির গুরুত্ব। আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি। 1996 সাল থেকে মার্কিন বাহিনী এই ঘাঁটি ব্যবহার করছে। কাতারের রাজধানী দোহার প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ঘাঁটিতে প্রায় 10,000 মার্কিন সেনা এবং কাতারের বিমান বাহিনী, যুক্তরাজ্য ও অন্যান্য মিত্রবাহিনীর সদস্যরা রয়েছে। এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ড অভিযানের জন্য একটি প্রাথমিক কেন্দ্র হিসেবে কাজ করে, যা আফগানিস্তান, ইরাক এবং সিরিয়ার মতো অঞ্চলে বিমান এবং সরবরাহ মিশনগুলিকে সমর্থন করে। 2024 সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতার ঘাঁটিতে মার্কিন উপস্থিতি আরও 1 দশকের জন্য বাড়ানোর জন্য একটি চুক্তি স্বাক্ষর করে, যা এর কৌশলগত গুরুত্ব তুলে ধরে। ঘাঁটির একটি গুরুত্বপূর্ণ অংশ হল রেডম, যা মডার্নাইজড ইন্টারন্যাশনাল টার্মিনাল (MET) স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাকে রক্ষা করে। এই সিস্টেমটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে এই ধরনের প্রথম এবং সামরিক কর্মী ও কমান্ডের মধ্যে নিরাপত্তা যোগাযোগ নিশ্চিত করে। ইরানের সামরিক বাহিনীর কড়া হুঁশিয়ারি, ভুল করলে আরো কঠিন জবাব দেব। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা পশ্চিম এশিয়া এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। তিনি ইরানের মহাকাশ বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবং প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটি মহাকাশ বাহিনীর ধারালো তরবারি ছিল, যা ঐশ্বরিক সহায়তার মাধ্যমে শত্রুদের মাথা এবং তাদের হাত কেটে ফেলতে সক্ষম হয়েছিল। 13 থেকে 25 জুনের মধ্যে তীব্র ইসরায়েলি বিমান হামলায় ইরান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এর জবাবে ইরান দ্রুত এবং জোরালো পাল্টা আক্রমণ চালায়, যার নাম দেওয়া হয় অপারেশন ট্রু প্রমিস 3। এই অভিযানে ইসরায়েলের সামরিক, গোয়েন্দা এবং শিল্প লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরান, যার ফলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখানেই গল্পের মোড় ঘুরে যায়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর যখন আমেরিকা যুদ্ধে নামার হুমকি দেয়, তখন ইরান পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকান বিমান ঘাঁটি আল উদেইদে হামলা চালায়।
এটি কেবল ইসরায়েলকে নয়, আমেরিকাকেও একটি কড়া বার্তা দেয়। জেনারেল মুসাভি উল্লেখ করেছেন যে 1980-এর দশকে ইরাক চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় অ্যারোস্পেস ফোর্সের প্রতিশোধ তাদের পাল্টা হামলার চেয়ে অনেক বেশি ছিল। অর্থাৎ সে সময় ইরান যতটা শক্তিশালী ছিল, এখন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এই বাহিনী তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা এবং ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রমাণ করেছে। তাদের আঙুল ট্রিগারে রাখার নীতি তাদের অবিচল প্রতিজ্ঞার ইঙ্গিত দেয়। ভবিষ্যতের হুমকি, আরো শক্তিশালী প্রতিশোধের অপেক্ষা। মুসাভির হুঁশিয়ারি কেবল অতীত সাফল্যের প্রশংসা নয়, ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট হুমকি। তিনি স্পষ্ট বলেছেন, যদি শত্রু আরেকটি ভুল করে তাহলে আমাদের সেনারা আরো শক্তিশালী প্রতিশোধ প্রদানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই কথাগুলি থেকে বোঝা যায় ইরান কোনো রকম আপোষ করতে রাজি নয় এবং তাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এক ঝিরে দুই পাখি, এখানেই আসে গল্পের আসল টুইস্ট। ইরান কি শুধুই ইসরায়েলকে নয়, আমেরিকাকেও একই সাথে বার্তা দিতে চাইছে? আল উদিদ বিমান ঘাঁটিতে হামলা কি সেই বার্তারই অংশ? এটি কি বিশ্বকে বোঝাতে চাইছে যে ইরানকে উস্কে দিলে তার পরিণতি ভালো হবে না? অনেকেই বলছেন ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব আরো বাড়াতে চাইছে এবং এই হামলা সেই লক্ষ্যেরই একটি অংশ। ইসরায়েলের দাবি, তারা ইরানের সামরিক কমান্ড, পরমাণু বিজ্ঞানী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর হামলা চালিয়েছে, কারণ তাদের মতে ইরান ইসরায়েলকে ধ্বংসের জন্য এগিয়ে যাচ্ছিল এবং পারমাণবিক অস্ত্রায়নের পর্যায়ে পৌঁছানোর খুব কাছাকাছি ছিল। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরান বলছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যদিও আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা এবং উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হানে। তারা 500-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় 1100 ড্রোন ছড়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে। এসব হামলায় 28 জন নিহত ও 3000-এর বেশি মানুষ আহত হন বলে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল সূত্রে জানানো হয়। এই হামলাগুলোর মধ্যে 36টি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন জনবসতিতে সরাসরি আঘাত হানে। এতে 2305টি বাড়ি, 2টি বিশ্ববিদ্যালয়, একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় এবং 13,000-এর বেশি মানুষ ঘরছাড়া হয়ে পড়ে। ইসরায়েলের কিছু প্রধান দুর্বলতা এবং ইরানের সামরিক কৌশলের একটি নতুন দিক। ইসরায়েলের ভূখণ্ডগত দুর্বলতা, একটি ছোট দেশ, বড় বিপদ। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি দেশের আকার কিভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে? ইসরায়েলের ক্ষেত্রে এই ছোট আকারই তার সবচেয়ে বড় দুর্বলতা। ভৌগোলিকভাবে ইসরায়েল ইরানের চেয়ে প্রায় 75 গুণ ছোট। এই বিশাল আকারের পার্থক্য ইসরায়েলের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনে। কল্পনা করুন একটি ছোট বাড়ি যেখানে লুকানোর খুব বেশি জায়গা নেই। ইসরায়েলের অবস্থাও ঠিক তেমন। এর সীমিত আয়তনের কারণে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা যে কোনো ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যেই তার লক্ষ্যে পৌঁছাতে পারে। এর মানে হলো তাদের কাছে ক্ষেপণাস্ত্র শনাক্ত করা, সতর্কতা জারি করা বা এমনকি জনগণকে সরিয়ে নেওয়ার জন্য সময় থাকে খুবই কম। এই সময় সংকটই ইসরায়েলের জন্য এক বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ইরানের বিশাল আকার তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক জায়গায় লুকিয়ে রাখতে সাহায্য করে। এর ফলে ইসরায়েলের পক্ষে প্রতিটি ক্ষেপণাস্ত্রের গুদাম খুঁজে বের করে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রাখেনি, বরং সুরক্ষিত স্থানেও স্থাপন করেছে। এর ফলস্বরূপ ইসরায়েলি হামলাগুলো দ্রুত সমস্ত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষমতাকে অকার্যকর করতে পারে না, যা তাদের জন্য একটি ধারাবাহিক হুমকি হয়ে দাঁড়ায়। খরচ এবং কৌশল, অসম যুদ্ধ। এই সামরিক সংঘাতের আর্থিক দিকটি আরো আশ্চর্যজনক। একটি একক দিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের খরচ হয়েছে $200 মিলিয়ন বেশি, যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF খরচ করেছে $1 বিলিয়ন। অর্থাৎ ইরান যত টাকা খরচ করেছে, ইসরায়েল তার 5 গুণ বেশি খরচ করেছে নিজেদের রক্ষা করতে। সংখ্যাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $2.5 মিলিয়ন, ডেভিডের স্লিং এর দাম প্রায় $1 মিলিয়ন এবং আয়রন ডোম ক্ষেপণাস্ত্রের দাম $20,000 থেকে $1 লাখ। এর বিপরীতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম মাত্র $2 লাখ এবং ড্রোনগুলোর দাম $20,000 থেকে $50,000। এই খরচ বৈষম্য ইসরায়েলের জন্য একটি দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে। কিন্তু
কিন্তু এখানেই একটি টুইস্ট আছে। ইরান শুধু সস্তা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই থেমে নেই। তাদের একটি কার্যকর কৌশল হলো মোবাইল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লঞ্চার ব্যবহার করা। তারা নির্দিষ্ট স্থানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপর নির্ভর করে না, কারণ সেগুলো সহজেই হামলার লক্ষ্য হতে পারে। এর পরিবর্তে তারা ছোট পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে ট্রাকে স্থাপন করে, যা তাদের দ্রুত হামলা চালিয়ে স্থান পরিবর্তন করতে সাহায্য করে ধরা পড়ার আগে। এই পদ্ধতিটি ইসরায়েলের জন্য প্রতিরক্ষামূলক হামলা চালানো অনেক কঠিন করে তোলে। এছাড়াও ইরানের অস্ত্রের মজুদ দুর্গম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা বড় আকারের বোমা হামলায় ক্ষয়ক্ষতি কমায়। এর মানে হলো বারবার আক্রমণের পরেও তাদের কাছে সবসময় অস্ত্র থাকে। আল কুদস ব্রিগেডের অভিযান। গাজা উপত্যকায় 21 মাস ধরে চলা ইসরায়েলের গণহত্যা যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী, বিশেষ করে আল কুদস ব্রিগেড, তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। তারা খান ইউনিসে দখলদার বাহিনীকে লক্ষ্য করে এক জটিল আক্রমণ চালিয়েছে, যার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে আল কুদস ব্রিগেড। এটি কেবল একটি হামলা নয়, বরং ফিলিস্তিনি প্রতিরোধের একটি নতুন কৌশলের ইঙ্গিত। ইসরায়েলি সাঁজোয়া বাহককে লক্ষ্য করে উচ্চ স্তরের আক্রমণ। আল কুদস ব্রিগেডের খান ইউনিস বিভাগের একজন ফিল্ড কমান্ডার জানিয়েছেন, গত 8 জুলাই আবাসান আল কাবিরা এলাকায় এই অভিযানটি চালানো হয়। বেশ কয়েকদিন ধরে নিবিড় পর্যবেক্ষণের পর যোদ্ধারা একটি ইসরায়েলি সাঁজোয়া কর্মী বাহকের পথে কৌশলগতভাবে 12 বিস্ফোরক ডিভাইস স্থাপন করে। তাদের মূল লক্ষ্য ছিল দখলদার সৈন্যদের ধরে নিয়ে যাওয়া। তবে এই পরিকল্পনা কিছুটা ব্যাহত হয় যখন কাছাকাছি থাকা ইসরায়েলি সামরিক যানগুলো হস্তক্ষেপ করে। শুরু হয় তীব্র গোলাগুলি এবং মেশিন গানের ব্যবহার। এই সংঘর্ষে লক্ষ্যবস্তু সৈনিক নিহত হয় এবং বেশ কয়েকজন আল কুদস ব্রিগেড যোদ্ধাও শহীদ হন। কমান্ডার অবশ্য আত্মবিশ্বাসের সাথে বলেছেন, এটি আমাদের প্রথম প্রচেষ্টা ছিল না। প্রত্যক্ষ সংঘর্ষের ক্ষেত্রে এর আগেও বেশ কয়েকটি প্রচেষ্টা করা হয়েছিল। আমরা আমাদের যোদ্ধাদের ওপর আস্থা রাখি। বিস্ফোরক ডিভাইসের তাণ্ডব এবং গোয়েন্দা ড্রোন আটক। আল কুদস ব্রিগেড 15 জুলাই ঘোষণা করেছে, তারা খান ইউনিসের দক্ষিণ পূর্বে মাআন এলাকায় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কাছে একটি পূর্ব স্থাপিত ব্যারেল বিস্ফোরক ব্যবহার করে আরও একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। এছাড়াও 10 জুলাই গাজা শহরের পূর্বে সুজাইয়ার সেন্ট্রাল স্ট্রিট এলাকায় দখলদারদের অনুপ্রবেশের সময় একটি উচ্চ বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়। এই ডিভাইসটি বিপরীত প্রকৌশলের মাধ্যমে তৈরি হয়েছিল, যা আক্রমণকারী সামরিক যানটিকে সফলভাবে ধ্বংস করে দেয়। এই ঘটনা প্রমাণ করে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করেছে। আল কুদস ব্রিগেড ভিডিও ফুটেজেও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে যোদ্ধারা গাজা শহরের তুফা পাড়ার পূর্বে জাবাল আল সুরানিতেও অবস্থানরত দখলদার বাহিনীর ওপর সমন্বিত হামলা চালাচ্ছে। এই হামলায় 107 মিমি রকেট এবং মর্টার শেল ব্যবহার করা হয়েছে। আল কুদস ব্রিগেড 15 জুলাই ঘোষণা করেছে, তারা পূর্ব গাজা শহরের তুফা পাড়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোনের নিয়ন্ত্রণ নিয়েছে। এটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা, কারণ তাদের সংবেদনশীল তথ্য প্রতিরোধের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযান শেষে ফেরার পর আবারও এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে 14 জুলাই ওই সেনার মরদেহ উদ্ধার করা হয়। খবর টিআরটির। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেল 12 এর খবরে বলা হয়, আত্মহত্যাকারী ওই সেনা নাহাল ব্রিগেডের সদস্য ছিলেন এবং গাজায় সামরিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। গত 10 দিনের মধ্যে এটি তৃতীয় ইসরায়েলি সেনার আত্মহত্যার ঘটনা। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি। যুদ্ধ যেখানে থেমেছিল সেখান থেকে আবার শুরু হবে। সাম্প্রতিক সংঘাতের পর ইরান আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ঘোষণা করেছেন, যদি আবার কোনো আগ্রাসন হয় তাহলে ইরানের প্রতিশোধমূলক যুদ্ধ যেখানে থেমেছিল ঠিক সেখান থেকেই পুনরায় শুরু হবে। শত্রুদের আবারও আঘাত করার জন্য ইসলামী প্রজাতন্ত্র সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি জোর দিয়েছেন। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির সাথে এক বৈঠকে পাকপুর এই মন্তব্য করেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, IRGCর মনোবল এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং শত্রুর বিরুদ্ধে যে কোনো পাল্টা আক্রমণের জন্য সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত ও সমন্বিত। পাকপুর ইরান ও তাদের শত্রুদের মধ্যে ঘটে যাওয়া 12 দিনের এক কঠিন যুদ্ধের কথা উল্লেখ করেন। তিনি জানান, সেই সময় ইরানকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলা করতে হয়েছিল। পাকপুর দাবি করেন, এই সময়ে ইরানের সশস্ত্র বাহিনী জাতির বীরত্বপূর্ণ সমর্থন নিয়ে ইরানের ইতিহাসের সবচেয়ে কঠিন ও জটিল যুদ্ধ এবং রাষ্ট্রদ্রোহ নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছিল।
গত 13ই জুন ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। এর ফলে বহু উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক নিহত হন। এর পরের সপ্তাহে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দেয় এবং 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। ইরানের পাল্টা জবাব, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ঙ্কর আঘাত। তবে ইরান চুপ থাকেনি। প্রতিশোধ হিসেবে শত শত ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা, শিল্প, জ্বালানি এবং গবেষণা ও উন্নয়ন স্থাপনাগুলোতে নির্ভুলভাবে আঘাত হানে। এখানেই শেষ নয়, ইরানের সশস্ত্র বাহিনী কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি। পাকপুর গর্ব করে বলেন, ইরানি জনগণ এবং সশস্ত্র বাহিনীর ইচ্ছা শক্তি এবং মর্যাদা জয়ী হয়েছে। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি। প্রিয় ইরান কখনো তার শত্রুদের সাথে লড়াইয়ে পরাজিত হয়নি। তিনি আরো বলেন, যুদ্ধের শেষ দিনগুলিতে ইসরায়েলিরা তাদের নিজেদের চোখে প্রতিশ্রুত নরক দেখেছিল। আক্রমণকারীদের আমরা ছাড়বো না। আইআরজিসি প্রধানের বার্তা ছিল স্পষ্ট, আমরা আক্রমণকারীদের ছেড়ে দেব না। আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঠিক সেখান থেকেই শুরু করব যেখানে এটি থেমেছিল। মেজর জেনারেল হাতামিও ইসরায়েলি শাসন ব্যবস্থার কঠোর নিন্দা করেছেন। তিনি বলেছেন, দুষ্ট ইহুদিবাদী শাসন ব্যবস্থা এই অঞ্চল এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি এবং মুসলমানদের শত্রু। সুযোগ পেলে এটি এই অঞ্চলের অন্যান্য দেশগুলিতেও আক্রমণ করবে। হাতামি আরো প্রতিশ্রুতি দেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সেনাবাহিনী এবং আইআরজিসি পাশাপাশি থাকবে এবং হাতে হাত রেখে ইরানের গর্বিত পতাকার জন্য কাজ করবে। সামরিক উত্তেজনা সবসময় বিশ্বের ভূ রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের মন্তব্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। আকাশসীমার অতন্ত্র প্রহরী, ইরানের দৃঢ় প্রতিজ্ঞা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 12 দিনের আগ্রাসনের পর ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভির বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। তিনি ইরানের জাতীয় বিমান প্রতিরক্ষা সদর দফতর পরিদর্শন করেন এবং আগ্রাসনে নিহত, আহত ও যুদ্ধাহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিমান প্রতিরক্ষা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মতে, ইরানের আকাশসীমার সুরক্ষায় বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের সক্ষমতা প্রমাণ করেছে এবং শত্রুদের যে কোনো ভুল হিসাবের জন্য অনুতপ্ত করবে। ভুল গণনার চরম মূল্য, ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও ইরানের পাল্টা জবাব। গত 13ই জুন ইসরায়েলের সুস্পষ্ট এবং বিনা প্ররোচনায় শুরু হওয়া আগ্রাসন ছিল এই উত্তেজনা বৃদ্ধির মূল কারণ। ইসরায়েল ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়েছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই অবৈধ আগ্রাসনে যোগ দেয় এবং ইরানের 3টি শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায়। ইরান এর জবাবে তাৎক্ষণিক এবং কঠোর প্রতিক্রিয়া দেখায়। তারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা চালায় এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা আল উদেইদ বিমান ঘাঁটিতেও আঘাত হানে। ইরানের এই প্রতিশোধমূলক অভিযান ইসরায়েলকে গত 24 জুন একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য করে। এই ঘটনা প্রমাণ করে ইরানের সামরিক সক্ষমতা শুধু কথার কথা নয়, বরং বাস্তবেও তারা যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত। আকাশে আধিপত্য, ড্রোন ভূপাতিত করার কাহিনী। মুসাভি জোর দিয়ে বলেছেন, শত্রুপক্ষের বিপুল সংখ্যক বিমান ভূপাতিত করা কেবল ইরানের অপারেশনাল শক্তির প্রমাণ নয়, বরং তাদের বিমান প্রতিরক্ষা বাহিনীর দৃঢ়তা ও সাহসের বহিঃপ্রকাশ। সম্প্রতি ইরান একটি অত্যাধুনিক আমেরিকান নির্মিত ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে, যা তাদের সামরিক সক্ষমতার আরেকটি উদাহরণ। এই ধরনের ঘটনাগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা এবং তাদের আধুনিক প্রযুক্তির মোকাবিলা করার ক্ষমতাকে স্পষ্ট করে তোলে। মুসাভির মতে, এই সক্ষমতা, দৃঢ়তা, প্রতিরোধ এবং সাহস আসে অটল বিশ্বাস, জাতীয় গর্ব, ইসলামী বিপ্লবের নেতার বিজ্ঞ ও অতুলনীয় নেতৃত্ব এবং ইরানি জনগণের ঐক্য ও অটল সমর্থন থেকে। তিনি সতর্ক করে বলেছেন, যদি শত্রু আবার আমাদের প্রিয় দেশে আক্রমণ করার সাহস করে, তবে আল্লাহর সাহায্যে তারা আগের চেয়েও কঠোর আঘাতের শিকার হবে এবং আরো বড় পরাজয়ের সম্মুখীন হবে। ভবিষ্যতের প্রস্তুতি, প্রযুক্তি দৌড়ে এগিয়ে থাকা। মুসাভি চলমান হুমকির সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন। তিনি প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমাগত আধুনিকীকরণ, উদ্ভাবন, তৎপরতা এবং অভ্যন্তরীণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতার উপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। এর অর্থ হলো, ইরান কেবল বর্তমান হুমকির মোকাবিলায় প্রস্তুত নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য যে কোনো চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত রাখছে। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।